আজ ৭ই মার্চ। ৭১-এর এই দিনেই তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ এখনকার সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৬৬-তে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণার পর থেকেই আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপ্ন দেখতে শুরু করে বাঙালি। এরপর দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, সামরিক সরকারের দমন পীড়ন সহ্য করে ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা দিলেও যখন ১ মার্চ সংসদের অধিবেশন বসে না, তখন বঙ্গবন্ধুর ডাকে লাগাতার সর্বাত্মক অসহযোগের মধ্যে পুরো জাতির ভাগ্য নির্ধারণের প্রত্যাশা, দেশি বিদেশি শাসকের চাপ, তখনকার পূর্ব বাংলার ভেতরের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তি সব দিক মাথায় রেখেই ৭ই মার্চ বাঁশের লাঠি হাতে উপস্থিত সামনের লাখো বাঙালিকে বঙ্গবন্ধু যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত হতে বলেন। কিন্তু বঙ্গবন্ধু কি তখন বুঝতে পারছিলেন আর সপ্তাহ দুয়েকের মধ্যে তাঁর জনগণ বাধ্য হবে সম্মুখ সমরে নামতে? আওয়ামী লীগ কি প্রস্তুত ছিল গৃহযুদ্ধের তকমা বাঁচিয়ে জাতি আর রাষ্ট্র গঠনের ন্যায্য যুদ্ধ জারি করতে? ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের স্বীকৃতি দেয়। মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের ৪২৭টি নথির মধ্যে একমাত্র ভাষণ হিসেবে বঙ্গবন্ধুর ভাষণকে স্থান দিয়ে ইউনেস্কো বলে, এ ভাষণ শুধু বাঙালি জাতিকে নয়, চিরকাল বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইনও খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ও স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি শেখ শহীদুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে। আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমি আসলে যদি সেদিনের পরিবেশটা দিয়ে শুরু করি, যে সেদিনের সমাবেশে আপনি উপস্থিত ছিলেন, কেমন ছিল পরিবেশ, মানুষ আসলে কি প্রত্যাশা নিয়ে এলো আর কি বার্তা নিয়ে গেল আপনার মত? পরিবেশ নিয়ে যখন আপনি জিজ্ঞেস করছেন, তখন কবি নির্মলানন্দ গুণের যে পরিবেশ তিনি এঁকেছেন তার উপরে আর কিছু বলা বোধহয় যায় না। তিনি এত সুন্দর একটা ছবি এঁকেছেন সেদিনের ঘটনার, যে আমার তো কবিতা মনে থাকে না, কিন্তু কবিতা আমার অন্তরে ছাপ দিয়ে যায়, সেটা পার্মানেন্ট। আমি আসলে লাইনটা পড়ে শোনাতে চাচ্ছি দর্শককে। জি, এক সময় নিশ্চয়ই শোনাবো। জি বলুন। হ্যাঁ, তো সেদিক থেকে ওইটা হচ্ছে ওখানকার পরিবেশ, ওর চাইতে ভালো আর কোনো অভিব্যক্তি হতে পারে না। সেজন্য আমি যখন এই পরিবেশের কথা কেউ জিজ্ঞেস করে সময়কার কেমন ছিল, পড়লে সবটা পাওয়া যাবে। তবে আমি যদি বাকি পরিবেশের কথা বলি, যে এই ৭ই মার্চের উনি কি বলবেন, এই যে অধীর আগ্রহে সবাই যেমন ভাবছিল, সেটা নিয়ে যে কথা আলাপ আলোচনা হচ্ছিল এবং বঙ্গবন্ধু কি বলবেন এটা নিয়ে আমরাও কৌতূহলী ছিলাম, উৎসুক ছিলাম যে কি বলবেন। এবং সেখানে বল যে তোমরা যা কিছু বলতে চাও আমাকে লিখে দাও। আমরা লিখেছি অনেক। আচ্ছা, মানে সকলের কাছে আবার মতামত নিচ্ছিলেন ওনার ঘনিষ্ঠজনদের কাছে এবং লিখে দাও। তো আমরা কিন্তু নানা রকমের রাজনৈতিক এবং সাংবিধানিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং কি কি দাবি আমরা করেছি ইতিমধ্যে এবং কীভাবে এটাকে সম্পূর্ণ হতে পারে সমস্ত বিষয়গুলো বলছি। কিন্তু এগুলো আমাদের কাছেও মনে হচ্ছে না যে এটা যথেষ্ট। তো আমরা সেজন্যে আমরা কয়েকজন বসেছিলাম, সরওয়ার মুর্শেদ সাহেব ছিলেন বোধহয়, আমি ছিলাম, আর কি যেন আরেকজন কে ছিলেন। তো আমরা বললাম যে এটা ওনাকেই ঠিক করতে হবে, যে উনি একাকী ওনার ছাদের উপরে দাঁড়িয়ে উনি কি বলতে হবে, এবং সেটাই কিন্তু সঠিক বক্তব্যটা হবে এককভাবে। তো এটাও আমরা তাকে বলেছিলাম। একটা মানে
যে বিষয় নিয়ে এখনো অনেক গবেষণা, অনেক আলোচনা, মানে সেদিন কি আসলে জাতি গিয়েছিলেন কিনা যে স্বাধীনতার ঘোষণা চলে আসবে, সেদিন কি আসলে কি প্রত্যাশা নিয়ে মানে মানুষ গেল, এবং মানুষ আসলে এটা নিয়ে মানে আওয়ামী লীগের ভেতরেও কোনো আলোচনা ছিল কিনা সেটাও আমি জানতে চাই, যে মানে রাজনৈতিক কৌশল নির্ধারণেরও তো একটি ভাষণ বটেই সেদিন। কিন্তু উনি যে বাক্য এবং যে ওই ব্যক্তি এবং মানুষকে যে উদ্দীপনা সৃষ্টি করেছিলেন, এটা একটা অসাধারণ। এটা আমার মনে হয় যে পৃথিবীতে খুব কম মানুষই আছে যে ধরনের একটি ভাষণ তা দিতে পেরেছেন, এরকম এক্সটেম্পর এবং কোনো নোটস নাই, কিছু নাই, অনর্গল উনি বলে যাচ্ছেন। এবং তার তেজদীপ্ত যে ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে তিনি তার প্রত্যেকটা পোস্টার, তখন কি আমরা আসলে বুঝতে শুরু করেছি যে যুদ্ধে আমাদের যেতেই হবে, মানে এই যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এটা বলা। তারপর আজকে পড়ছিলাম যে কিছু কিছু অংশ কিছুটা এখন অশ্রুত এই 7ই মার্চের ভাষণের, সেখানেও পড়ছিলাম যে তিনি একটা জায়গায় বলছেন যে একেবারে মানে ঠান্ডা মেরে যাওয়া যাবে না, মানে এই উত্তাপ, এই স্পিরিট ধরে রাখতে হবে। মানে আমি ভার্বাটিম বলছি না, কিন্তু তো সেই জায়গাটা মানে একটা যে যুদ্ধ আসছে সেটা কি তখন একদম মানে বোঝাই যাচ্ছিল? খুব স্পষ্টভাবে বোঝা গিয়েছিল। কারণ যখন যে নেগোসিয়েশনসগুলো ইতিমধ্যে চলছিল সেগুলো তো ফিজল আউট হয়ে যাচ্ছে। অতএব সেইখানে এই ভাষণের যে তাৎপর্য, সে তাৎপর্যটা হচ্ছে যে দেশের সকল জনগণকে একত্রিত করে একটি শক্তিতে পরিণত করা। অতএব এই ভাষণে বাংলাদেশের যে 7.5 কোটি মানুষ তখন ছিল, সেই মানুষ কিন্তু সব একত্রিত হয়ে গিয়েছিল একটি জায়গাতে, এবং এরকম একটা প্রত্যাশাও তাদের মাঝে ছিল। কারণ আমরা যখন নির্বাচন করেছি তখনও কিন্তু আমাদের বক্তৃতাতে, আমাদের এলাকাতে আমরা বলেছি যে হ্যাঁ আমরা, তো সেখানে সাধারণ মানুষই, আমি বিশেষ করে আমার অঞ্চলে বক্তৃতার সময় খুব কমিউনিকেশন করতাম, তো সেখানে তারাই আমাকে বলতেন যে এটা করতে গা ঘামা দেবেনি, গা ঘামা দেবেনি। তো মানে খুব কষ্ট হবে, আর খুব কষ্ট, স্বাধীনতা কষ্ট দিতে হবে। তো এটা জনগণের ভিতরে কিন্তু এটা খুব স্পষ্ট ছিল, এবং তখন সবাই আসলে গা ঘামাতে, কষ্ট করতে প্রস্তুত হয়ে গেছে একরকম। একজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিয়ে আসছি আপনার কাছে, শেখ শহীদুল ইসলাম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুৎফর রহমান বলছি, বিরাসাত ব্রহ্মপুরিয়া থেকে। আমিরুল ইসলাম স্যারের কাছে আমার প্রশ্ন, যে সারা জীবনের শত্রু ভুট্টু চাইতেও বঙ্গবন্ধু ভুট্টু সাহেব, জিয়া সাহেব এমন ভাবে সম্বোধনের মাধ্যমে যে উন্নত রাজনৈতিক সংস্কৃতি দেখালেন, বা পরবর্তীতে লক্ষ কোটি জনতাকে তুমি সম্বোধনের মাধ্যমে যে আর্থিক বন্ধন করলেন, এমন লজিক কেন স্বাধীন দেশে পরবর্তীতে আমরা কোন নেতার মধ্যে খুঁজে পাচ্ছি না? এটাই আমার প্রশ্ন। উনি বলছেন যে মানে একটা সৌজন্য দেখিয়েছেন যখন তিনি ভুট্টো সাহেব বলেছেন, তারপরে আবার বাঙালিদেরকে আপনি বলে শুরু করে তারপরে তুমি বলে আত্মিক বন্ধন তৈরি করেছেন, এটুকুই আমি বুঝতে পারলাম। শেখ শহীদুল ইসলাম, আপনার কাছেও পরিবেশটার কথা জানতে চাইবো। আসলে ব্যারিস্টার আমিরুল ইসলাম খুব সম্ভবত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটার কথা বলছেন। মানে আমি যদি কয়েকটা লাইন পড়ি, একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি, কখন আসবে কবি। ভোর থেকে মানুষ জড়ো হচ্ছিল। আপনি যদি এই 7ই মার্চের ভাষণ সম্পর্কে কিছু বলতে গেলে প্রকৃতপক্ষে আমাদেরকে একটু 1 মার্চের দিকে যেতে হবে, যেদিন এই পার্লামেন্ট সেশনটা ইয়াহিয়া খান পোস্টপোন করে দিলেন। এবং এই যে পোস্টপোন করে দিলেন, এই সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গের মতন, এবং ক্রিকেট খেলার স্টেডিয়ামের গেট ভেঙে মানুষ, তখন এরা বসেছিলেন পূর্বানী হোটেলে। আমরা আসলে ছিলাম 3 তারিখে কি আলোচনা হবে না হবে, আওয়ামী লীগের অফিসে বসে পুরানা পল্টনে আমরা
প্লেস করছিলাম যে আমরা 3রা মার্চে যে পার্লামেন্ট বসবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসবে, সেখানকার জন্য আমাদের বঙ্গবন্ধু প্রস্তুত থাকতে বলেছিলেন। ডক্টর কামাল হোসেন সাহেব আমাকে বলেছিলেন, আমরা দুজন সেই ড্রাফটটা তৈরি কিন্তু করেছি। বঙ্গবন্ধু ছিলেন হলেন পূর্বানী হোটেল। হ্যাঁ, না পরের ঘটনা। বঙ্গবন্ধু না, মিটিং 1 তারিখে 1 তারিখে বঙ্গবন্ধু প্রেজাইড করছেন। না, পূর্বানী পূর্বাণী তো হোটেল। আমি পরে বলছি, জি। পূর্বাণী ওখানে যায়নি, পূর্বাণীতে যাওয়ার পূর্বে না, আমাদের তখনও- জনগণ সব পূর্বানী হোটেলে চলে গেল। না না না, বিষয়টা একটু আমাকে বলতে বলেন। বলেছেন যে আমি তো উপস্থিত ছিলাম। তো সেখানে আমরা যখন ওই কনস্টিটিউশনটা, ড্রাফট কনস্টিটিউশনটা পড়ছি, তখন পাকিস্তান সেন্ট্রাল কমিটি আওয়ামী লীগের সেখানে বসে সরফরাজ ওরা সমস্ত এসছেন। তো যখন প্রায় শেষ হয়ে এসছে, ঠিক সে সময় একজন অফিসের আরেকটা কক্ষ থেকে এসে বললেন যে রেডিওতে আহিয়া খান ঘোষণা দিচ্ছেন। ওইটা যখন এখানে নিয়ে আসা হলো এবং সেই ঘোষণাটা যখন শোনা হলো, তখনই আমাদের ওই মিটিংটা পোস্টপন্ড করে দেওয়া হলো। আর আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল আগেই, আমি পার্টির হুইপ, পার্লামেন্টারি পার্টির হুইপ, যে আমি যেন উভয় অ্যাসেম্বলিরই সকলকে ডাকি যৌথভাবে। অতএব সেভাবেই সকলকে নোটিশ দিয়েছিলাম যে তারা যেন পূর্বানী হোটেলে উপস্থিত থাকেন এবং সেখানে আমরা এই মিটিংয়ের পর ওই মিটিংয়ে যাব। এবং সবাই সেখানে ইতিমধ্যে উপস্থিত আছেন এবং তাদের জন্য দুপুরের খাবার টাবার সমস্ত কিছু ব্যবস্থা করা। কারণ সেদিনই বসবার কথা পার্লামেন্ট। না, ওই দিন 1 তারিখে বসবার কথা না, ওই দিন আমরা 3 তারিখে বসে। 3 তারিখে 3 তারিখে বসবার কথা, বসে কিন্তু 1 তারিখ ঘোষণা এলো যে 3 তারিখ আর না, বসবে না। ওইটা 1 তারিখে তখন তো বসবে বলে আমাদের কাজেই জানা ছিল না। জনগণ তখন ক্রিকেট খেলা ছেড়ে সেই প্রস্তুতি হ্যাঁ, সভার ওই দিকে, আওয়ামী লীগের প্রস্তুতি প্রস্তুতি দিকে সভার গেল। দিকে গেল। তো এটা হলো 1 তারিখের ঘটনা। 2 তারিখে তারপরে হরতাল আহ্বান করা হলো, হরতাল চললো। 3 তারিখে ছাত্রলীগের একটা সভা ছিল। এই সভায় 2 তারিখে আমরা সভা করলাম ঢাকা ইউনিভার্সিটির ওখানে, এবং 3 তারিখে সভা আমরা পল্টন ময়দানে করলাম ছাত্রলীগের। এই সভাটায় বঙ্গবন্ধুর আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ আমাদের কাছে খবর আসলো যে বঙ্গবন্ধু 3 তারিখের এই ছাত্রলীগের সবাই ভাষণ দেবেন। ছাত্রলীগের সবাই উনি আসায় ভাষণ দিলেন, এবং এই ছাত্রলীগের সবাই ভাষণ দিয়ে কোথায় বললেন, হলো সেটা? এর পল্টন ময়দান। এখানে ভাষণ দিয়ে উনি বললেন যে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সর্বাত্মক হরতাল চলবে, আর 7 তারিখে উনি সরোয়ার্দী উদ্যানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এই অবস্থা ছিল। তো এরপরে সর্বাত্মক হরতাল চলতে থাকলো। 7 তারিখে আমি ওই বাসায় থাকতাম, আপনি জানেন যে বঙ্গবন্ধুর বাসায় আমি থাকতাম। 7 তারিখে আমরা সকাল থেকেই দেখলাম যে বঙ্গবন্ধু একটু এবং তখন তো অস্থির। অসহযোগ চলছে, মানে 3 অসহযোগ। তারিখ থেকে তো আসলে অসহযোগ চলছে। অসহযোগ চলছে, মোটামুটি সর্বাত্মক আওয়ামী লীগ না, আর তখন বঙ্গবন্ধু- অসহযোগ না, তখন সর্বাত্মক হরতাল। হ্যাঁ, অসহযোগটা হলো 7 তারিখের পর থেকে। আচ্ছা। তো ওই সময় দেখলাম প্রথমে উনি আমাদের ছাত্র নেতাদের যারা ছিল তাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করলেন। তারপরে আসলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যারা, তাদের সঙ্গে আলোচনা করলেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব উনি ছিলেন, ডক্টর কামাল হোসেন ছিলেন, এনাদের সঙ্গে আলোচনা করলেন যে কি বক্তব্য দেওয়া যায়, এনাদের সাজেশন নিলেন। আগের দিন ওই যে যেমনটি উনি বলেছেন যে খান সারওয়ার মোর্শেদ সাহেব, তাজউদ্দিন আহমেদ সাহেব, এনরাও একটা এক্সারসাইজ করেছিলেন যে কিভাবে কি বলা যায়, কি হতে পারে। কি বলা যায়। তো 7 তারিখে আমরা দুপুরে একসঙ্গে একই জায়গায় বসে খেলাম। বঙ্গবন্ধুকে একটু চিন্তিত মনে হচ্ছিল। তো উনি ওনার ছাত্র নেতা, বিভিন্ন পেশাজীবী, তারপরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এদের সঙ্গে আলাপ করে দুপুরে খেয়ে উনি ঘুমাবেন, শুয়ে আছেন একটুক্ষণ। তখন বঙ্গবন্ধুকে বেগম মুজিব পাইপ, টোবাকো ভরে পাইপ দিচ্ছিলেন। তো উনি বললেন কি বলবো। তখন বেগম মুজিব, ওনার প্রিন্সিপাল থিঙ্ক ট্যাঙ্ক, তিনি বললেন যে দেখো, দেশের মানুষ তাকিয়ে আছে তোমার দিকে। আজকে তোমাকে এমন কিছু বলতে হবে যাতে তাদের আশা আকাঙ্ক্ষার পূরণ হয়। তোমার বিবেক যা বলে, তোমার মন যা বলে, সেটা তুমি বলবো।
মানে সকলেই আসলে শেষ পর্যন্ত বেগম মুজিব তো প্রিন্সিপাল থিঙ্ক ট্যাঙ্ক বললেনই, মানে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু যা ভাববেন, যা মন বলে তা বলবেন, সেটাই আসলে এক রকমের হলো সিদ্ধান্ত হলো। আমি একটা বিরতিতে যাই, শেখ শহীদুল ইসলাম আপনার কাছে ফিরবো, এরপরে সভাস্থলে যাওয়া সেই জায়গার পরিবেশটা নিয়ে আলাপ করবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। শেখ শহীদুল ইসলাম আপনার কাছে আসবো, যে আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু দুপুরের খাবার খেলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন, বেগম মুজিবের সাথে কথা বললেন, রওনা হবেন। আসলে এক দারুণ কবিতার কথা ব্যারিস্টার আমিরুল ইসলাম মনে করিয়েছেন, সেই নির্মলেন্দু গুণের সেই বর্ণনাটাও একটু পড়তে চাই। সেদিন উনি বলছেন, লিখছেন নির্মলেন্দু গুণ, সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। আপনি সেই সৌভাগ্যবানদের একজন, যে কবি যখন রওনা দিচ্ছেন আপনি তখন আছেন একই। তখন আমরা তখন এই 7ই মার্চে বঙ্গবন্ধুর সিকিউরিটি নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত একটা শঙ্কা সবার মনে ছিল, সেজন্য তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সরকার তো তাকে তখন কোনো সিকিউরিটি দেবে না, তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধু স্বাভাবিক যে পথে সরোয়ার্দী উদ্যানে, মানে তৎকালীন রেসকোর্স ময়দানে যাওয়া যায়, উনি ওই পথে যাবেন না এবং উনি নিজের গাড়িও ইউজ করবেন না। এবং আমাদের স্বেচ্ছাসেবক পার্টি, মানে জাতীয় স্বেচ্ছাসেবক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যার প্রধান ছিলেন আব্দুল রাজ্জাক সাহেব, উনি ওনাদেরকে স্কট করে বঙ্গবন্ধুকে নিয়ে যাবেন। তো সেই জন্য এই দায়িত্ব তাকে দেওয়া হলো। গাড়ি চালালেন গোলাম মোর্শেদ সাহেব, হাজী গোলাম মোর্শেদ, উনি নিজে গাড়ি চালালেন, ওনার গাড়িতে গেলেন, বঙ্গবন্ধুর গাড়ি টার্গেট হতে পারে সেজন্য উনি চালালেন, বঙ্গবন্ধু সামনে বসলেন, উনি সামনেই বসতেন সবসময় গাড়ির, এবং ওই ভিন্ন পথে বঙ্গবন্ধুকে নিয়ে গেলেন। ওখানে ওনাকে রিসিভ করবেন গাজী গোলাম মোস্তফা, ঢাকা মহানগর তখন সিটি আওয়ামী লীগের সভাপতি, তিনি রিসিভ করলেন। আপনি দেখবেন যখন এই 7ই মার্চের ইটা দেখবেন, তখন দুজন লোক বঙ্গবন্ধুকে ফলো করছেন, একজন মহিউদ্দিন সাহেব ওনার চিফ সিকিউরিটি, আর একজন হলেন এই গাজী গোলাম মোস্তফা, এই দুজন। তো উনি মঞ্চে আসলেন, আমরা মঞ্চে উপস্থিত, আমরা স্লোগান দিচ্ছিলাম। এই বেলা 1টা থেকে এই লোকজন আসা শুরু হয়ে গেছে, 1টারও আগে থেকে। তো আমরা স্লোগান দিয়ে দিয়ে উদ্দীপ্ত করে রাখতেছিলাম লোককে। তো উনি আসলেন ওই ভিন্ন পথে, এসে সর্বমোট আমার মনে হয় 23 থেকে 25 মিনিট উনি মঞ্চে ছিলেন। তার মধ্যে এবং এটা এই সভায় আর কেউ কোনো বক্তা নাই, শুধু একজন বক্তা, ইভেন সভাপতির নামও প্রস্তাব করা হয় নাই। আচ্ছা, 19 মিনিট থেকে 18.5 থেকে 19 মিনিটের ওনার ভাষণটা, উনি ভাষণ দিলেন। প্রথমে এসে উনি সবাইকে হাত নেড়ে অভিবাদন জানালেন, ভাইরা আমার বলে শুরু হলো। তারপরে ভাইরা আমার বলে শুরু করলেন এবং প্রথমে বললেন যে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধু কিন্তু নর্মালি এই যে ভাষণের যে প্রাঞ্জল ভাষা, যে শব্দচয়ন, বঙ্গবন্ধু কিন্তু সাধারণত এরকমের ভাষণ দিতেন না। উনি জনগণের ভাষায় কথা বলতেন, কিন্তু এই ভাষণটা একটা এক্সেপশন। আগা গোড়া ভাষণটা একদম প্রাঞ্জল, একটা বাংলা সাহিত্যের অংশের মতন মনে হয়। এবং এই ভাষণটার মধ্যে কিন্তু আমি যেমন 10ই জানুয়ারির ভাষণটাও যে শুনেছি, মানে একটা তো মিক্স, মানে খুব বইয়ের ভাষা এবং দাবায় রাখতে পারবা না, এটা তো আসলে খুব আমাদের এই একটা শব্দ ছাড়া দাবায় আমাদেরকে দাবায় রাখতে পারবে না, সবই প্রমিত বাংলার মতন আপনি দেখবেন ওখানে। এবং উনি বলতেছিলেন, প্রথমের অধ্যায়ে উনি ওনার মনের অবস্থা বর্ণনা করলেন, দ্বিতীয় অধ্যায়ে উনি আমাদের 47 থেকে বাঙালির উপরে যে নির্যাতন, নিষ্পেষণ, শোষণ, তাদের বঞ্চনার ইতিহাস বর্ণনা করলেন। তারপরে উনি বর্তমান তৎকালীন যে ঘটনা প্রবাহ, সেটার যেরকম বিভিন্ন জায়গায় গুলিগুলা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে,
ইয়াহিয়া সাহেবের আত্মপান্ত ঘটনা, তার সঙ্গে আলোচনা, এইগুলোই বললেন। তারপরে উনি আসল অধ্যায়ে ঢুকলেন যে কর্তব্য কি মানুষের, মানুষের কর্তব্য কি, উনি না থাকলে কি করতে হবে, উনি থাকলে কি করতে হবে, গেরিলা যুদ্ধে যে কৌশলগুলো সেগুলো উনি অনেকটা বলে দিলেন। পাকিস্তানের আর্মির হেলিকপ্টার, প্রধানমন্ত্রীও বলেছেন কোন জায়গাগুলোতে সেটা মনে হয়, মানে বলতেছি হেলিকপ্টার গানশিপ, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, হেলিকপ্টার গানশিপ তখন কিন্তু ওই আপনার আমাদের হেলিকপ্টার চক্কর দিচ্ছে, যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন। অনেকে ধারণা করেছিল যে বঙ্গবন্ধু এই দিন ইউডিআই করবেন, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধু ইউডিআই করলেন না, কারণ তাহলে আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যেতাম। এই জায়গাটিতে আমি এটা আমরা হয়ে যেতাম। এবং আমি আপনাকে বলি যে উনি যে ওই যে আপনি বললেন গেরিলা যুদ্ধের কথা, তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই যে শত্রু কাকে বলে, না রক্ত যখন দিয়েছে ওটা তো আরো পরের কথা, কিন্তু শত্রুর মোকাবেলা করতে হবে। এই শত্রু মানে কি, শত্রু কাকে বলে, একটা অকুপেশন আর্মি যখন আসে তখন তাকে শত্রু বলা হয়। অতএব উনি বলে দিলেন কিন্তু স্বাধীনতার আগেই। এবং 1970 সালের 5ই ডিসেম্বর সারওয়ার্দির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উনি কিন্তু অলরেডি বাংলাদেশের নাম বলে দিয়েছিলেন যে আজকে থেকে বাংলা এই পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ, এটা বলে দিয়েছিলেন। ও আর 2রা মার্চে তো পতাকা উঠিয়ে ফেললাম আমরা, পতাকা উঠানো হয়েছে। 3রা মার্চ আমরা ছাত্রলীগের ইশতেহার সেটা পাঠ করা হয়েছে, এগুলো তো চলছিল। তো এখন বাকি ছিল, উনি অনেকে ভেবেছিলেন, বিদেশি সাংবাদিকরা ভেবেছিলেন যে ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং পাকিস্তান আর্মি কিন্তু রেডি ছিল যে যদি ওটা হয় তাহলে আর একটা জালিয়ানওয়ালাবাগ মনে হয় ওখানে হয়ে যেত। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার কথাও বললেন, মুক্তির কথাও বললেন, গেরিলা যুদ্ধের কথাও বললেন, উনি না থাকলে কি করতে হবে তাও বললেন। এবং একই সঙ্গে এই জায়গাটিতে আমি একটু ব্যারিস্টার আমিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই, কারণ আপনি তো তখন অনেক আইনি কাগজপত্র তৈরি করছেন। ওটা তো বলছিলেনই যে 1লা মার্চেও বসেছিলেন যে 3রা মার্চ আসলে পাকিস্তান অ্যাসেম্বলিতে কি প্লেস করবেন সেটা নিয়ে। কিন্তু এই যে সেদিন আসলে আমরা স্বাধীনতার ঘোষণা দিলাম না, সেটা বঙ্গবন্ধু দিলেন না, সেটার ব্যাপারে আসলে এটা কি বঙ্গবন্ধুরই সিদ্ধান্ত ছিল নাকি এটা আওয়ামী লীগের? আমি একটু সংশোধন করি আপনাকে, স্বাধীনতার ঘোষণা কিন্তু উনি দিয়েছেন, কিন্তু যেটা ওই ইউডিআই বলা হয় ইউনিল্যাটারাল ডিক্লারেশন ওইভাবে দেন না। এবং এটা ওনার ক্রাফটসম্যানশিপ, মানে পলিটিক্যাল ক্রাফটসম্যানশিপের একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা উনি কোনো ঘোষণা ওদিন দেননি, উনি নির্দেশ দিয়েছেন। এবং সেটা হচ্ছে তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো, নির্দেশনা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই যে কথাগুলো এটা হচ্ছে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। অতএব তারপরে যা কিছু করা হয়েছে, এমনকি যে আমাদের বঙ্গবন্ধুর যে লাস্ট মেসেজ যে স্বাধীনতার, সেখানেও কিন্তু তারই রেশ ধরে 25 মার্চ রাতে, তো সেখানেও কিন্তু সেই বিষয়টাই এসেছে। এবং তারপরে ওইটার উপরে ভিত্তি করে আবার যখন আমরা কলকাতাতে বসে যখন স্বাধীনতার ঘোষণাপত্র আমি রচনা করলাম, তখনও তার এই বক্তৃতা এবং তার নির্দেশনাকে তার ভিতরে দেওয়া হয়েছে, যিনি ঘোষণা দিয়েছিলেন। এবং তার উপরে ভিত্তি করে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি হয়েছে অ্যাজ এ মোর কনস্টিটিউশনাল ডকুমেন্ট। অতএব আমাদের যদি লক্ষ্য করি যে যেদিন ওই 1লা মার্চে যে পূর্বাণী হোটেলে যে মিটিংটা হয়েছিল, সেটার একটা তাৎপর্য আছে। সেখানে আমি একটা 2টো রেজলিউশন লিখেছিলাম যে দ্রুত আমাদের কাজটা শেষ করতে হবে। এবং সেখানে একটি রেজলিউশন হচ্ছে যে ইয়াহিয়া খানের এই বিশ্বাসঘাতকতামূলক আচরণের জন্য নিন্দা প্রকাশ, অর্থাৎ নিন্দা প্রস্তাব পাশ করা। এবং তারপরে বলা হয়েছিল যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের উভয় অ্যাসেম্বলির পক্ষ থেকে আমরা বঙ্গবন্ধুকে সমস্ত ক্ষমতা অর্পণ করছি, এবং তিনি যা করবেন সেটাই এই যৌথ
পার্লামেন্টের সিদ্ধান্ত বলিয়া পরিগণিত হইবে। অতএব ওটাও লিখে দেওয়া হয়েছে এবং একটা খাতা ছিল লম্বা, এবং তাতে ওই একটা নিন্দা প্রস্তাব লিখেছিলাম, ওটা লিখেছিলাম, বঙ্গবন্ধুকে এটা দেখালাম, উনি অ্যাপ্রুভ করলেন, আমি পাঠ করলাম। এবং সেটা থেকে আমি বলতাম, যখন বঙ্গবন্ধুর লেজিটিমেসির কথা, যেটা করবার তার ক্ষমতা ছিল কিনা, তখন উই কাম দেয়া যে ওনাকে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা সকল ক্ষমতা তার তাকে উপর অর্পণ করেছেন। এবং সেটা কিন্তু আমাদের এটা মূল জায়গা। এবং যেটা অনেক সাংবাদিক বিদেশিরা আসতেন, অন্যান্য পার্লামেন্টের মেম্বার আসতেন, নেতারা আসতেন আমাদের সাথে কলকাতায় যখন দেখা করতেন, তখন আমি বলেছিলাম যে দেখো, এই গভর্নমেন্ট ইজ অ্যান ইলিগাল গভর্নমেন্ট, ইট ইজ অ্যান ইম্পোস্টার, ইজ এ ইউজারপার, কিন্তু আমরাই একমাত্র গভর্নমেন্ট যারা লেজিটিমেট গভর্নমেন্ট, কারণ আমরা নির্বাচিত প্রতিনিধিদের ওনাকে সমস্ত ক্ষমতা দিয়েছিলাম এবং তার নেতৃত্বেই এই যুদ্ধ পরিচালিত হচ্ছে। যদিও তিনি আটক, কিন্তু তার যে নির্দেশনা ছিল সেটাই কাজ হচ্ছে। তো সেই দিক থেকে যদি দেখা যায় যে এই গভর্নমেন্ট, তখন আমি যে বলতাম যেটা ইলিজিটিমেট গভর্নমেন্ট, সেটা পরবর্তীতে পাকিস্তান সুপ্রিম কোর্টে এই আসমা জিলানির মামলাতে জাস্টিস হামিদুর রহমানের জাজমেন্টে বলা হলো দ্যাট ইটস অ্যান ইউজারপার, তসরুপকারী বলা হয়েছে, এবং তাকে তো কোনো লেজিটিমেসি নাই। অতএব সেই লেজিটিমেসি পাকিস্তান স্বীকার করলো যে দিস গভর্নমেন্ট হ্যাজ নো লেজিটিমেসি। একজন দর্শক আছেন ফোন, আমি দর্শকের ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে মতামত দিন বা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম, বসুন্ধরা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে 7 মার্চ 1971 থেকে 2019 আজ 7 মার্চ পর্যন্ত আমরা স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাসটা পেয়েছি? যদি না পেয়ে থাকি, আমরা তো উনি একজন উনি বিজ্ঞ মানুষ, আমাদেরকে কি পূর্ণাঙ্গ ইতিহাসটা কি জানার অধিকার আছে? অথবা যারা বিকৃত করেছে তাদেরও কি শাস্তি অথবা কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের সরকারের তরফ থেকে? এই প্রশ্নটা আমার, অথবা আমাকে এই প্রশ্নটা যদি কাইন্ডলি, আমার না, আমাদের এই প্রজন্মের সবারই এই প্রশ্ন। জি, একটা দীর্ঘ সময় তো আসলে 7ই মার্চের ভাষণও আমরা শুনতে পারি নাই, মানে একদম 75 থেকে 96-এ আমার নিজেরই মনে আছে যে 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় এলো, যেদিন শপথ গ্রহণ হলো তারপর দিন আসলে, মানে সেই রাতেই আসলে বিটিভিতে প্রচারিত হলো 7ই মার্চের ভাষণ। আপনি যদি দর্শকের মন্তব্যের উত্তর দিতে চান। হ্যাঁ, এটা বিকৃত করা এটা সম্ভব না, বিকৃত এটা হবে না। এটা এমন জনসমুদ্র থেকে উত্থিত বঙ্গবন্ধুর যে গর্জন, সেটা আমাদের নদী নালা সমুদ্র আমাদের মাটি থেকে উত্থিত, এবং এটা করার যারা চেষ্টা করবেন সেটা খুব, যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এটা নিয়ে যে গবেষণা করার কথা, এটা নিয়ে যে থিসিস লেখার কথা, এটা ঐতিহাসিক প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে এর যে মূল্যায়ন, সেগুলো কিন্তু করা হচ্ছে না। এটি একটি, এবং মানুষের মনে আসলে অনেক দশক বঙ্গবন্ধুর এই বক্তৃতা বেঁচেই থেকেছে। না, দেখুন এই ভাষণটার ইম্প্যাক্টটা কি বঙ্গবন্ধুকে, এর পরে, এটা তো 7ই মার্চে ভাষণ দিলেন, এরপরে যে নিউজউইকের যে সাংবাদিক, সেই সাংবাদিক বঙ্গবন্ধুকে এই ভাষণের পর অভিহিত করলেন পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি। ও, কাজী নির্মলেন্দু গুণ সেই কবির জন্য অপেক্ষা করছেন। একটা বিরতিতে যাই, দর্শককে বলি যে এই নির্মলেন্দু গুণের এই অসাধারণ কবিতায় নির্মলেন্দু গুণ কিন্তু সেই কথাও বলছেন, কারণ তিনি তো এই কবিতাটা সে সময় লিখছেন যখন বঙ্গবন্ধুর কথা বলা নিষেধ। আমি যতটুকু মনে করতে পারি উনি বোধহয় বাংলা একাডেমিতে গিয়ে পড়লেন, এটাই সেই কবিতাটা বোধহয়। তো উনি লিখছেন, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। এবং বাঙালি আসলে প্রজন্মান্তরে বলেছে সেই গল্প শুনবো। আমি একটা বিরতি থেকে ফিরছি।
ফিরে এলাম রাজকাহনে। শেখ শহীদুল ইসলাম, আপনি বলতে শুরু করেছিলেন যে মানে ওই বিষয়টা নিয়ে যে প্রজন্মান্তরে যে কি করে এই ভাষণের স্মৃতি বাঙালি আসলে ছড়িয়ে দিল। আমি 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 এটা বলতে চাই যে দেখুন, এই ভাষণটার মধ্যে যেসব কথাগুলো বঙ্গবন্ধু বলেছেন সেই কথাগুলো কিন্তু কেবলমাত্র সেদিনের জন্য বলেন নাই। আজকে যদি আমরা এটার একটা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে বঙ্গবন্ধুর প্রকৃতপক্ষে এই ভাষণটা বিশ্বের যে কোনো জায়গায় শোষণ চলবে, নির্যাতন চলবে, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদের একটা কণ্ঠ হিসাবে এই ভাষণটি চিহ্নিত হবে। এবং এই ভাষণের মধ্যে দিয়ে একই সঙ্গে অবিচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু কথা বলেছেন, শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যে অসাম্য তার বিরুদ্ধে কথা বলেছেন। এবং শেষ পর্যন্ত গিয়ে আপনার যখন উনি বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আজকেরও আবেদনগুলো ফুটে ওঠে। যেমন মুক্তি কথাটা বলতে কেবল আমি আসবো সেখানে, কিন্তু এই যে মানে নিজেদের অধিকারের কথা, শোষণমুক্ত সমাজের কথা, এবং এটা তো আসলে 7ই মার্চে গিয়ে বা 1লা মার্চে সংসদ অধিবেশন বাতিল হয়ে গেল বলে বলা শুরু না। মানে আমি কি মানে 66-র 6 দফাতেও তো আসলে খুব পরিষ্কার করে আমরা নিজেদের মানে নোট চাইলাম, আমরা বললাম যে বিদেশ মানে পররাষ্ট্রনীতি আর প্রতিরক্ষা নীতি ছাড়া আর সব কিছুতে পূর্ব পাকিস্তানের ক্ষমতা হবে নিরঙ্কুশ। তার মানে আমরা তো একরকম স্বাধিকারের দিকে যাচ্ছিলাম। 6 দফা এবং 11 দফা দুটো যদি একত্রিত পড়া যায় তাহলে দেখা যাবে যে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো আমাদের যদি সাংবিধানিক পথেও আমাদের হাঁটতে হতো তাহলেও কিন্তু আমাদের টোটাল অটোনমি হয়ে যাচ্ছে। সেটা তখন নিরঙ্কুশ শব্দটা ব্যবহার করা হলো, নিরঙ্কুশ করা হলো। তো সেদিক থেকে তারা যে বাধা দিল, এটা করতে দেওয়া হলো না, আমাদের অধিবেশনকে বসতে দেওয়া হলো না। এবং ইতিমধ্যে যে কনস্পিরেসিটা ভুট্টো এবং এইখান করলো, তার ফলে যে আমাদের যে প্রতিরোধটা গড়ে উঠলো আন্দোলন সংগ্রামে, যেটা যুদ্ধে রূপান্তরিত হলো। এবং এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এই যে এক একটা ধাপ পেরিয়ে আমাদের যে স্বাধীনতা অর্জন করলো, এদেশের মানুষ রক্ত দিল, জীবন দিল, এইটা একটি পরিপূর্ণতা অর্জন করেছে। কিন্তু যেটা আমাদের স্খলন ঘটলো সেটাও বলা প্রয়োজন, যে আমরা এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটলো যে বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গ, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এবং সেটা পাকিস্তানের চক্রান্ত এবং বিদেশি চক্রান্তের সাথে জড়িত ছিল। এবং সেই জায়গা থেকে উঠে এসে জননেত্রী শেখ হাসিনা যখন ফিরলেন, সেখান থেকে এসে যে আমরা এগোনোর অগ্রযাত্রা শুরু হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর যে অগ্রযাত্রার যে কর্মসূচি ছিল সেটা যেন আবার নতুন করে আমরা উত্থান পাচ্ছি, সেটা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। তো এই ধারাবাহিকতাটাকে পরিপূর্ণতা দিতে গেলে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে মূল্যবোধগুলোর জন্য বঙ্গবন্ধু এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ আহ্বান সব কিছুকে দিয়েছিলেন, সেই মূল্যবোধগুলো কিন্তু আমাদের ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে সমাজে। অতএব বঙ্গবন্ধুর রাজনীতি ছিল মানবিকতার রাজনীতি, কিন্তু রাজনীতিতে মানবিকতা এখন প্রায় নিঃশেষ হতে চলেছে। আমাদের প্রথম দর্শক বোধহয় সেরকমই একটি প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, সেটা একটা দিক। আর আরেকটি দিক হচ্ছে যে মানুষের একটা ন্যায়ানুগ এবং নিয়মানুগ যে চর্চা, এবং সেই ন্যায়ানুগ এবং নিয়মানুগ যে চর্চা, যেটা প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স ভিতরেও তার মানে যেখানে একটা শোষক শোষিতের সম্পর্কটা থাকবে না, সেই জায়গাটাতে আমরা ক্ষয়িষ্ণু হয়েছি। বঙ্গবন্ধু যেখানে স্তরে আমাদের নিয়ে গিয়েছিলেন সেখানে কিন্তু আমরা নেই, আমরা সেখান থেকে ক্ষয়িষ্ণু হচ্ছি প্রতিদিন, এবং এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়।
শেখ শহীদুল ইসলাম, যখন এই যে মানুষ জড়ো হলেন এবং বঙ্গবন্ধু শেষ পর্যন্ত স্বাধীনতার ঘোষণা দিলেন না, বঙ্গবন্ধু প্রস্তুত হতে বললেন যে সকলে প্রস্তুত, মানে এই সেই প্রস্তুতির আহ্বান নিয়ে মানুষ আসলে কি ভাবে বাড়ি ফিরতে শুরু করলো? দেখুন, দুনিয়ায় অনেক বড় বড় ভাষণের কথা আমরা শুনি। উই শ্যাল ফাইট ইন দ্য বিচেস, উইনস্টন চার্চিলের খুব বিখ্যাত ভাষণ। তারপরে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর বিখ্যাত ভাষণ। হিস্ট্রি উইল অ্যাবজলভ মি, ফিদেল ক্যাস্ট্রোর একটা বিখ্যাত ভাষণ। তারপরে গেটিসবার্গ অ্যাড্রেস, যেখানে 2.5 মিনিটে গেটিসবার্গ অ্যাড্রেসে ভাষণ দিলেন। জওহরলাল নেহরু ট্রিস্ট উইথ ডেস্টিনি, 15ই আগস্ট স্বাধীনতার প্রথম লগ্নে ভারতের পার্লামেন্টে তিনি দাঁড়ালেন। এইসব ভাষণগুলো কিন্তু একটা জাতি সৃষ্টি করে নাই। 7ই মার্চের ভাষণের সবচাইতে উল্লেখযোগ্য দিক যে একটা ভাষণ একটা জাতি রাষ্ট্রকে জন্ম দিল, এবং এই জাতি রাষ্ট্রটা কি করণীয় মানুষের, এই জাতি রাষ্ট্রর এই স্বাধীনতার পক্ষে দিকে এগিয়ে যাওয়ার জন্য, মুক্তি লক্ষ্যের জন্য। একই সঙ্গে কিন্তু তিনি মুক্তির কথা বলে শোষণের বিরুদ্ধে কথা বললেন, নির্যাতনের বিরুদ্ধে কথা বললেন, তিনি ন্যায় বিচার দাবি করলেন, যে কথা ব্যারিস্টার সাহেব বলেছেন, তিনি মানবিকতা দাবি করলেন, এবং চূড়ান্ত পর্যায়ে তিনি দাবি করলেন যে আমরা আমাদের স্বাধীনতা চাই। এবং যে জাতি রাষ্ট্র গঠনের কথা, মানে আপনার কাছেই সম্ভবত এই টেবিলেই শুনেছি যে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু, আপনারা কোনো ধারণাই করছেন গ্রেফতার হবেন, বঙ্গবন্ধুর কাছ থেকে নির্দেশনা নিয়ে আপনারা আসলে সীমান্ত পাড়ি দিতে অগ্রসর হলেন, এবং সেখানে এক রকমের রাষ্ট্রীয় কায়দায় আপনাদেরকে আসলে নিয়ে যাওয়া হলো। মানে তার মানে তো একটা আলাপ চলছিল ভারতের সঙ্গে সহযোগিতার বিষয়ে, কিন্তু এই যুদ্ধটা যে আমাদের, এই যুদ্ধটা যে কৃষক, শ্রমিকের, ছাত্রের করতে হবে, আমাদেরকেই প্রস্তুত হতে হবে, এবং যুদ্ধটা যে ভারত পাকিস্তানের না, সেটা নিশ্চিত করাটা তো ভীষণ ট্রিকি ছিল নিশ্চয়ই, খুব কৌশলের একটা ব্যাপার। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে যখন তাজউদ্দিন সাহেবের আলোচনা হয়, সে আলোচনা তো প্রথম কথাটাই এটা ছিল, এবং ওনাকে তো প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম। ওইটা আমি যখন আমাদের চুয়াডাঙ্গার বর্ডারে গেছি, তখন তৌফিক এলাহি চৌধুরী আর আমাদের এসপি মাহবুব, ওরা তখন এসডিপিও, তো ওদেরকে বললাম যে দেখেন, আমরা এইভাবে যাব না, আপনারা যাবেন, যে ওখানে বলবেন যে বাংলাদেশ সরকারের 2জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি, তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে চান, এবং সেজন্য তারা এদেশে আসতে চান। তবে একটা মাত্র শর্তে তারা আসবেন, যদি তাদেরকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় প্রথমেই ওটা চাওয়া হয়েছে। তো সেটা যখন ছিলেন গোলক মজুমদার, ছিলেন ইস্টার্ন কমান্ডারের চিফ, তো বিএসএফের, তো উনি এইটা মেসেজ পাঠিয়েছেন মিস্টার রুস্তমজিকে, উনি হচ্ছেন অল ইন্ডিয়া বিএসএফের চিফ। তো এটা যে কি হচ্ছে, মানে হঠাৎ এখন পূর্ব পাকিস্তানের নেতারা এসে বলছেন রাষ্ট্রীয় মর্যাদায় নিতে হবে। হ্যাঁ, পূর্ব পাকিস্তান নয়, তো বাংলাদেশ হয়ে গেছে তখন আমরা। তখন উনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে একটা সম্পর্ক ছিল এইভাবে যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, তখন তার যে হাউস সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটি টিমের উনি ছিলেন চিফ। সেই সূত্রে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তার একটা সম্পর্ক ছিল, যেটাতে অনেকটা চাচা ভাস্তির মতো এরকম একটা বয়সের দিক থেকে। তো উনি ডাইরেক্টলি সেজন্য অন্য কারোর মাধ্যমে না যেয়ে ডাইরেক্টলি শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে টেলিফোন করতে পেরেছিলেন। তো যখন করেছেন এবং এই মেসেজটা রিপিট করেছেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে বলছেন যে মিস্টার রুস্তমজি, the Bengalis are not as tall as you are, but they are very tall in their thoughts. চিন্তায় আমরা অনেক দীর্ঘ এবং লম্বা। কারণ ওই যে আমি মেসেজটা দিয়েছিলাম যে আমরা ঢুকবো যদি আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হয়, তখন আমাদের শতচ্ছিন্ন জীর্ণ কাপড় চোপড়, নিজের গায়ের গন্ধ
নিজেই সহ্য করতে আমাদের পারছি না। কোটি মানুষ আসলে হাঁটছেন সীমান্ত পাড়ি সীমান্ত দিতে, পাড়ি না? দিয়ে। তো সে আমাদের নিজেদের সেই অবস্থা সময় সেরকম আমরা এটা বলতে বলতে পারছি। পারছি। ওইটা শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব ওনাকে বলেছিলেন। তো উনি যখন ওনাকে বললেন যে আপনি যাবেন নিজে নেক্সট ফ্লাইটে টু রিসিভ দেম, এবং তারপর উনি এসে রিসিভ করে আমাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবনে সেখানে রাখার ব্যবস্থা করলেন। তো এইটা একটা বিষয়। কাজেই সেই জায়গাটিতেই মানে এখানকার গেরিলা যুদ্ধ, এখানকার মুক্তি সংগ্রামীদের যুদ্ধটা তো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখুন, মুক্তি সংগ্রামের যে কথা আমরা বলি বা মুক্তিযুদ্ধ, এগুলো যে বাংলাদেশের মানুষ করেছে বঙ্গবন্ধুর নির্দেশে, এবং নির্দেশে শুধু না, এর মধ্যে কতগুলো কিন্তু এলিমেন্টস যেগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে এই যুদ্ধ করার জন্য, সেটাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ বলতে যে 4টা মূলনীতি আমাদের সংবিধানে স্থাপিত ছিল, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, মানুষে মানুষের শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, মানুষ সুশাসন পাবে, জবাবদিহিতা পাবে, এই বিষয়গুলো কিন্তু আজকে নিশ্চয়ই করতে হবে। নির্মলেন্দু গুলের তো কবিতা দিয়েই শেষ করি। আমাকে সময়ও শেষ। আমি একটা শুধু বলতে চাই যে আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে সেই মহামানবকে স্মরণ করি যিনি এই ভাষণ দিয়েছিলেন, এবং তার রুহের আপনি বলছিলেন আপনারও প্রিয় লাইন এগুলো, 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কেরোধে তাহার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। শেষ করছি আজকের আলোচনা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম, ধন্যবাদ শেখ শহীদুল ইসলাম। পরবর্তী পর্বে সুলতানের শপথ মোকাব্বিরের না, এই নিয়ে করবো আলোচনা।